আমি টনিদা আলোচনা করতে টনিদার বেসিক গল্পের স্ট্রাকচারটা ছিল হচ্ছে গিয়ে দুই মেরুর ঘটনাকে একসাথে মুভ করানো, তারপরে গল্পের স্ট্রাকচার দাঁড়ালো, এবং সেটা করতে গিয়ে আমার মনে হলো যে যেমন আমি যখন পলিটিক্যাল লিডারের কথা ভেবেছিলাম তখন হুট করে দিনা ভাইয়ের কথা মনে ছিল। দিনা ভাইয়ের সাথে আমার তাদের জার্নিটা অনেক বছরের। দিনা ভাইয়ের সাথে আমার চরিত্র নিয়ে যে ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি দিনা ভাইয়ের পরে আরামসে নির্ভর করতে পারি, এবং আমরা এর মধ্যে দেখে ফেলেছি স্ক্রিনে দিনা ভাই কি করলো। একদম লাস্ট সিনটা হাসির কথাটা মনে করলে যথেষ্ট। তো এইভাবে টনিদার জায়গাটা একদম আকাশ ছুঁয়ে ফেলেছে বলে আমার ধারণা। এখানে সবাই আসলে স্বীকার করবে এক বাক্যে। তো আর এখানে যারা কাজ করেছে আহ, এক দুইজন বাদে সবাইকে আমি একেবারে মানে চিন্তা ভাবনা করেই বেছে নিয়েছিলাম যে আসলে একে দিয়ে আমি কাজটা করবো। তার মধ্যে আয়শা ছিল। আয়শার বয়সের তুলনায় বা কাজের তুলনায় তার চরিত্রটা কিন্তু অনেক বেশি ম্যাচিউর ছিল। আয়শা অসাধারণ ভাবে এই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সে জয়ী হয়েছে। তো এই বাদে যারা ছোট ছোট ক্যারেক্টার বা একদম সাপোর্টিং ক্যারেক্টার ছিল তারা সবাই আসলে দুর্দান্ত করেছে। এরা বেশিরভাগই আমার সাথে কম বেশি রেগুলার কাজ করে। একদম ইয়ে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সাচ্চু ভাই যে ধরনের ক্যারেক্টার প্লে করে আমরা সাধারণত সাচ্চু ভাইকে যেভাবে দেখি এই জায়গাটা একদম সেই লেভেলের পলিটিক্যাল যারা আসলে ডিসিশন মেকার সেই ধরনের জায়গাটায় সাচ্চু ভাই কিন্তু সবাইকে ছুঁয়ে গেছে। এইভাবেই ভাবা ছিল। আহ, দেখুন, মেকার প্রথমে আসলে স্বপ্নবাজ। সেই স্বপ্নের আসলে কোনো আকার হয় না, কোনো ধরা বাঁধা কোনো একটা ঘরের মধ্যে চেপে থাকা যায় না। সেখানে সে মুক্ত কণ্ঠে কথা বলবে, তার শিল্পীরা কাজ করবে, এইভাবে আসলে আহ, আমরা এই পরিচালকরা কাজ করে থাকি। অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট বা যে একটা বিশাল ধাক্কার বিষয়, এবং সেই ধাক্কা আমরা ওভারকাম করে আমরা তো কাজ করতে পারছি, এটা একটা বিশাল পাওয়া ১০০ বার। এবং স্বাধীন মানুষ স্বাধীনভাবে কথা বলায় এই ক্রাইসিসটা তো ছিল দীর্ঘদিন। আমরা সেখান থেকে তো বের হতে পারছি। যে কারণে হয়তো আমার মতো অনেকে আসলে, বা এখন তো এই ট্রেনটা চালু হয়েছে, সমাজের বিভিন্ন অন্ধকার জায়গাগুলো আসলে ওপেন হয়ে যাচ্ছে মানুষের কাছে যে আসলে এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। আসলেই তাই। প্রজেক্টে প্রথমে আগ্রহী করার কারণ হচ্ছে আমার ডিরেক্টর রাকেশ, যার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘ আস্থার জায়গা আছে। সে কোনো কাজ করতে পারে না করতে পারে না, সত্যি কথা যেটা। আর ও কখনো এমন কোনো ক্যারেক্টার বা গল্প নিয়ে আমাকে আসবে না যেটা আমি না করবো আসলে। সেই আস্থা যেটা ওর উপর আছে সেই জায়গা থেকে যুক্ত হয়, এবং বরং যখন গল্প দেখলাম ইন্টারেস্টিং, ক্যারেক্টারটা তো আরো ইন্টারেস্টিং। তো সবকিছু মিলিয়েই আর টাকা পয়সা ঠিকঠাক দিয়েছিল সেই কারণে। আলোচনা কম হয় হয়তো, আমি ডিজার্ভ করি আলোচনা কম হওয়াটা, এক হতে পারে। এখন আমি তো জোর করে বলতে পারবো না, আপনি এটা আলোচনা করেন। এখন সেই দায়িত্বটা আপনাদের আসলে, যদি আপনারা আলোচনা করেন। জন ভাই না, টনি মাইকেল গোমেজ। উনি কিন্তু জব করেন না। হ্যাঁ, এখানে আছে। থ্যাংক ইউ। দিনা ভাই বলেছেন, আমার মনে হয় যে আমার জন্য চ্যালেঞ্জ, যেটা শুরুতেও বলছিলাম, যে যেমন আইডেন্টিটি ক্রাইসিস আছে, একটা ভিজুয়াল আইডেন্টিটি ক্রাইসিস, নামের আইডেন্টিটি ক্রাইসিস। তো আসলে এই গল্পটার পলিটিক্যাল অ্যাসপেক্ট বাদ দিয়ে রেখে আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন যে কন্টেন্ট গুলো হচ্ছে মোস্টলি ডার্ক থ্রিলার কন্টেন্ট এবং হচ্ছে অ্যাকশন ড্রিভেন কন্টেন্ট। তো তার মাঝখানে এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্ট একটা ফ্যামিলি আছে, একটা বাবা আছে, মা আছে, তাদের বুয়া পর্যন্ত আছে। এই যে আমাদের যে স্বাভাবিক জীবনের যে গল্প, এটা আসলে এখন আস্তে আস্তে কন্টেন্ট কমে যাচ্ছে। তো এই কন্টেন্টের একটা বড় স্ট্রেংথ পার্ট। আর খেয়াল করে দেখবেন যে মামুন যে চরিত্রটি, সেই চরিত্র হচ্ছে প্রথম অর্ধাংশ পর্যন্ত কিন্তু সে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, ছোটখাটো মিথ্যা। কিন্তু এই আমাদের ব্যক্তি জীবনে, প্রত্যেক পুরুষের জীবনে এই যে ব্যালেন্স করে চলতে হয় লাইফে, এবং সেটা বলতে গিয়ে করতে গিয়ে ছোটখাটো মিথ্যা কথা বলতে হয় কন্টিনিউয়াস, সেই মিথ্যাগুলো যখন সামনে আস্তে আস্তে সত্য হয়ে আসে, সে সেই মানুষ যখন আবার
স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলতে শুরু করে, মনের ভেতরে স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা, তখন সেগুলো কিন্তু আবার কেউ নিতে পারে না। কাজেই আমরা এমন একটা পরিবেশে বাস করি, এমন একটা ব্যবস্থায় বাস করি, টাইমে বাস করি, যেখানে মিথ্যা অনেক বেশি ইন্টারেস্টিং দেন ট্রুথ, এবং মিথ্যা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন ট্রুথ বা সত্য থেকে। তো মামুন কিন্তু খুব সিম্পল চরিত্র, কিন্তু আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন এটা আমাদের প্রত্যেকের লাইফে কোনো না কোনো ন্যারেটিভকে ধারণ করে। তো এই গল্পটার স্ট্রেংথ হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে এখন অনেক ডাইভার্সিফাইড গল্প হচ্ছে, তার মাঝখানে এটা একটা ভিন্ন কালার। এটা ফ্যামিলি সবাই মিলে একটু দেখে মজা করতে করতে এই কনসেপ্টটা দেখে যাওয়া যাবে, এবং এর ভিতরে আবার মেসেজ আছে। আর অসাধারণ অভিনয় করেছেন সকলে মিলে, এই কারণে আমি মনে করি যে এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। কন্টেন্টটা তো অনেকখানি আপনারা দেখলেন। জানি না এই কাজটি আপনারা ঠিক কতটুকু বুঝতে পেরেছেন। যদি আমি বলি যে কন্টেন্টটা আমার চুজ করার কারণটা আমি সবসময় বলি যে আমি আসলে গল্পের বোকা চরিত্রগুলো যদি ভালো লাগে তাহলে আমার কাজ করাটা অনেক আমার জন্য সুবিধাজনক হয়েছে। তো রাকেশ ভাই যখন আমার কাছে প্রথমে এই গল্পটার প্রস্তাবনা নিয়ে আসেন তখন উনি আসলে আমাকে মাথা চরিত্রটি প্রস্তাব করেছিলেন। চরিত্রটি নির্দ্বিধায় অনেক সুন্দর ছিল, অনেক সাহসী ছিল, কিন্তু আমার আমি যেখান থেকে না করেছি তার রিজন ছিল যে আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। এবং আমার যতগুলো ওটিটি কন্টেন্ট আছে প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে আমি একবার করে মরে গেছি, সেটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মেই হোক না কেন। তো আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই কোনো নতুন প্ল্যাটফর্মের জন্য, নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তখন আমি বলি যে ভাইয়া আসলে আমি এই চরিত্রটি করতে চাচ্ছি না, এটা ছাড়া আপনি আমাকে অন্য আর কোনো অপশনে ভাবতে পারেন। তখন ভাই একদিন পর আমাকে জানান যে উনি আমাকে ডিনার ভাই করতে চাচ্ছে। তখন আমার কাছে মনে হয়েছিল যে প্রথমটাকে না বলে ভুল করেছি, কারণ ডিনার ভাই বিপরীতে চরিত্রটাকে করতে পারতে আরো বেশি টাফ। কারণ মনটাই ভালো ছিল। ওটা বেশি ইজিয়ার ছিল, কিন্তু টাফ এবং একই সাথে ভালো লাগছিল। যেখানে মিল তৈরি হচ্ছিল যে আমার যা বয়স সেই বয়স অনুযায়ী মেঘার বয়সটাকে ম্যাচ করতে পারবো কিনা। ভাইয়া কিছু ইজি করে দিয়েছেন আর অনেক বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন অন সেট দিন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আপনি সবসময় ওয়ার্ডসের সাথে রিহার্সাল করে আপনাদের সহজ করে দেন। So I'm very glad to be a part of this project. ননসেন্স আমার পারফরমেন্স নিয়ে কিছু বলবো না, কারণ আমি সবসময় বিলিভ করি আমি অ্যামেচার পারফরমেন্সে। কিন্তু খুব ভালো একটা গল্পের সাথে যুক্ত হতে পেরেছি, খুব ভালো সহশিল্পী পেয়েছি, একজন ভালো নির্মাতা পেয়েছি, এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার আমি পরিচয় করতে পেরেছি। তার জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আসলে ননসেন্সে কাজ করতে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আই রিয়েলি ওয়ান্ট দ্যাট টু গো। সেটা হলো যে আমি যতটুকু করেছি তার আমার যতটুকু ক্রেডিট আমি বলবো যে আমার সহশিল্পী হিসেবে মম আজকে আসতে পারেনি। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ, এবং একই সঙ্গে একটা অসাধারণ মানুষ। সে কিন্তু যথেষ্ট হেল্প করেছে আমাকে এই জায়গাতে দাঁড়া, মানে আমার ওই সিকোয়েন্স গুলোকে বিল্ড আপ করা, এবং এই পরিবারের ভিতরে যে মজার মজার দৃশ্যগুলো, যেহেতু আমি একজন নতুন, সেই অর্থে আমি রেগুলার ইন্ডাস্ট্রি মানুষ নই, আর যারা একসঙ্গে কাজ করে তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে। ডেফিনেটলি সেই জায়গাটা আমি বলবো যে আমি থ্যাংক ইউ দিতে চাই শুধু মোহাম্মদ, বাকি সকল সব মাহা, শোভন থেকে শুরু করে বিদু ভাই, এভরিবডি যারা ইভেন স্মল ক্যারেক্টার করেছেন, তারা প্রত্যেকে তার জায়গা থেকে অনেস্ট দেওয়ার চেষ্টা করছেন। কাজে সেই জায়গা থেকেও আমি বলবো যে এটা যদি ভালো লেগে থাকে আসলে সবার অংশগ্রহণ এবং কৃতিত্ব এখানে আছে।